নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। উত্তর কলকাতার ঐতিহাসিক অঞ্চল শোভাবাজার আহিরিটোলার গঙ্গার খুব কাছাকাছি একটা রহস্যময় অঞ্চল হচ্ছে এই পুতুল বাড়ি। এই অঞ্চল একসময় কলকাতার ধনী ব্যবসায়ী, জমিদার এবং বাবু সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল। সংকীর্ণ রাস্তা, পুরনো দোতলা তিনতলা বাড়ি, লোহার বারান্দা, কাঠের জানালা এবং শতবর্ষী স্থাপত্য এখনও সেই পুরনো কলকাতার স্মৃতি বহন করে। এই পরিবেশই পুতুল বাড়ির রহস্যকে আরও গভীর করে তোলে। এখন প্রশ্ন আসতে পারে, এই পুতুল বাড়ি হঠাৎ নামকরণ কেন হলো? অনেকেই মনে করেন বাড়ির ভেতরে অসংখ্য পুতুল থাকার কারণে এর নাম এমন হয়েছে, কিন্তু বাস্তবে বিষয়টি আলাদা। বাড়ির ছাদ এবং কার্নিশের উপর স্থাপিত বিভিন্ন মানবাকৃতির মূর্তি ও অলঙ্করণ আছে, যেগুলো দূর থেকে দেখতে অনেকটা পুতুলের মতোই লাগে। সেই কারণেই স্থানীয় মানুষ ধীরে ধীরে এই বাড়িটিকে পুতুল বাড়ি নামে ডাকতে শুরু করে। তবে এটি কিন্তু কোনো সরকারি নাম নয়, এটি একটি জনপ্রিয় লোকনাম। এবার বলি বাড়িটা কত বছরের পুরনো। সাধারণভাবে ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী বাড়িটি ঊনবিংশ শতাব্দীর কোনো এক সময় নির্মিত হয়েছিল, তবে নির্মাণের সঠিক সাল নিশ্চিতভাবে জানা যায় না। নির্মাতার পরিচয় নিয়ে একাধিক মত রয়েছে। কোনো নির্ভরযোগ্য সরকারি দলিল সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়। তবে ঠিক 1850 সালে তৈরি বা অমুক জমিদার তৈরি করেছিলেন এমন নির্দিষ্ট দাবি করা সঠিক হবে না। এবার পুতুল বাড়ির ইতিহাস নিয়ে আলোচনা করা যাক। পুতুল বাড়ির ইতিহাস বুঝতে হলে সেই সময়ের কলকাতাকে জানতে হবে। তখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং প্রশাসনের কেন্দ্র ছিল এই শহর। এই সময় গড়ে ওঠে তথাকথিত বাবু সংস্কৃতি। এর অর্থ হচ্ছে জমিদার ও ধনী ব্যবসায়ীদের বিলাসবহুল জীবনযাপন, বিশাল বাড়ি নির্মাণ, নাচ গান এবং সাংস্কৃতিক আসর, বিদেশি স্থাপত্যের প্রতি আকর্ষণ, ইউরোপীয় জীবনধারার অনুকরণ। তবে ইতিহাসবিদরা এটাও উল্লেখ করেন যে সেই সময়ের সমাজে নারীদের প্রতি বৈষম্য এবং সামাজিক অবিচারও বিদ্যমান ছিল। এই ঐতিহাসিক বাস্তবতায় পরবর্তীকালে বিভিন্ন লোককথার জন্ম দিতে সাহায্য করে। এই স্থাপত্যের বৈশিষ্ট্য যদি আলোচনা করা যায়, তাহলে পুতুল বাড়ির অন্যতম আকর্ষণ হলো তার এই স্থাপত্য। বাড়িটির কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। বড় খিলান, বাড়ির দরজা এবং জানালায় বড় বড় খিলান ব্যবহার করা হয়েছে। এর উঁচু ছাদ রয়েছে। সেই সময় ধনী বাড়িগুলোতে উঁচু ছাদ তৈরি করা হতো যাতে গরম কম লাগে। বারান্দাও দীর্ঘ। একাধিক লম্বা বারান্দা বাড়িটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। অলঙ্কৃত কার্নিশ, বাইরের দেয়ালে কারুকার্য এবং অলঙ্করণ রয়েছে। এবং বিশেষ আকর্ষণ হচ্ছে এর ছাদে রাখা মূর্তিগুলো। এই মূর্তিগুলোই বাড়ির সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য এবং নামকরণের মূল কারণ। এবার আসা যাক, গঙ্গার ধারে এটি তো অবস্থিত, তো এটির অবস্থান কেন এত গুরুত্বপূর্ণ? উত্তর কলকাতার বহু ধনী পরিবার গঙ্গার ধারে বাড়ি তৈরি করতেন, কারণ নৌপথে যাতায়াত সহজ ছিল, ব্যবসার সুবিধা ছিল, গঙ্গার হাওয়াও তুলনামূলক আরামদায়ক ছিল। সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে গঙ্গার ধারে বাড়ি নির্মাণ করা হতো। পুতুল বাড়ির ক্ষেত্রেও সম্ভবত এই কারণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার প্রশ্ন হচ্ছে, বাড়িটি কি সত্যিই পরিত্যক্ত? এটি সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি। বাস্তবে বাড়িটির কিছু অংশে মানুষ বসবাস করছেন বা এখনো বসবাস করেন। সম্পূর্ণ বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে
এই দাবি কিন্তু সঠিক নয়। বহু মানুষ দিনের বেলায় বাড়িটি দেখেছেন এবং সেখানে স্বাভাবিক জীবনযাত্রা লক্ষ্য করেছেন। তাই 200 বছর ধরে কেউ এখানে থাকে না, এ ধরনের দাবি তথ্যগতভাবে ভুল। তাহলে এবার লাখ টাকার প্রশ্ন হলো, তাহলে ভৌতিক যে কাহিনী প্রচলিত আছে সেগুলোর সূচনা কোথার থেকে? এখান থেকেই কিংবদন্তির অংশ শুরু হয়। জনশ্রুতি অনুযায়ী ধনী ব্যক্তিদের আড্ডা বসত, গান বাজনা এবং সামাজিক অনুষ্ঠান হতো। কিছু গল্পে দাবি করা হয় যে কিছু নারী সেখানে নির্যাতনের শিকারও হয়েছিল। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দাবিগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য আদালতের নথি, সরকারি রিপোর্ট বা ঐতিহাসিক দলিল কিন্তু প্রকাশ্যে পাওয়া যায় না। ফলে এগুলোকে নিশ্চিত কিন্তু ইতিহাস নয়, বরং লোককথা হিসাবে বিবেচনা করা উচিত। ভৌতিক ঘটনাগুলোয় পরে আসছি। প্রথমে জেনে নিই এটি এমনিতেও কেন রহস্যময় বলে লাগে। আসলে পুরনো এবং অন্ধকারাচ্ছন্ন ভবন হওয়ায় মানুষেরও কল্পনা খুব দ্রুত কাজ করতে থাকে। বিশেষ করে সেখানে পুরনো কাঠের দরজা, বাতাসে জানালার শব্দ, আলো অল্প, দীর্ঘ করিডোর এবং নির্জন পরিবেশ। এছাড়া উত্তর কলকাতার পুরনো যে বাড়িগুলো আছে সেগুলো রহস্যময় বলে কেন মনে হয়? বহু বাড়ির বয়স হচ্ছে 100 বছরেরও বেশি। কাঠ এবং লোহার কাঠামো পুরনো হয়ে যাওয়ায় বিভিন্ন ধরনের শব্দ তৈরি হয়। আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনে কাঠ সংকুচিত প্রসারিত হয়। ফলে রাতের বেলায় শব্দ হওয়া অস্বাভাবিক নয়। এগুলো অনেক সময় মানুষের ধারণা সৃষ্টি করে। পুতুল বাড়ি কিন্তু একটি শুধুমাত্র কথিত রহস্যময় এবং ভৌতিক বাড়ি নয়, এটি উত্তর কলকাতার ঐতিহ্যের অংশ, পুরনো স্থাপত্যের একটি উদাহরণ, শহরে লোককথার গুরুত্বপূর্ণ উপাদান এবং কলকাতার জনপ্রিয় সংস্কৃতির একটা অংশ। এই কারণেই আজও মানুষ এই বাড়ির নাম শুনলেই কৌতূহলী হয়ে ওঠেন। পুতুল বাড়িকে ঘিরে প্রচলিত কাহিনীগুলোর মূল কেন্দ্রবিন্দু হল ঊনবিংশ শতকের তথাকথিত বাবু সমাজ। সেই সময় কলকাতার বহু ধনী পরিবার ছিল অত্যন্ত প্রভাবশালী। তাদের মধ্যে অনেকেই বিশাল প্রাসাদময় বাড়িতে বাস করতেন। যা আগেও বললাম, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন এবং বিলাসী জীবন ছিল অনেক পরিবারেরই অংশ। এই বাস্তব সামাজিক পটভূমির সঙ্গে পরবর্তীকালে বিভিন্ন লোককথা মিশে গিয়ে পুতুল বাড়ির ভৌতিক পরিচয় তৈরি হয়েছে বলে মনে করা হয়। সবচেয়ে বেশি প্রচলিত যে গল্প সেটা হলো গভীর রাতে নারীদের কান্নার শব্দ শোনা যায়। স্থানীয় লোককথা অনুযায়ী রাত যত গভীর হয়, বাড়ির ওপরের তলা কিংবা অন্ধকার করিডোর থেকে নাকি কান্নার শব্দ ভেসে আসে। কেউ বলেন সেটা একজন নারীর কান্না, আবার কেউ বলেন একাধিক নারীর একসঙ্গে কাঁদার শব্দ শোনা যাচ্ছে। তবে যদিও এই ধরনের ঘটনার কোনো অডিও রেকর্ড বা তথ্য এখন অবধি প্রকাশ্যে আসেনি। আরেকটি বহু প্রচলিত গল্প হলো নূপুরের শব্দ। অনেকেই দাবি করেছেন গভীর রাতে ফাঁকা করিডোরে কেউ যেন ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। আবার কেউ বলেছেন শব্দটি ওপরের তলা থেকে শুরু হয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আরও একটি প্রচলিত কাহিনী অনুসারে বহু বছর ধরে প্রচলিত কয়েকটি ছায়ামূর্তি। কেউ দাবি করেছেন জানলার ধারে দাঁড়িয়ে থাকা একটি নারীর ছায়া দেখা গেছে। কেউ বলেছেন সাদা পোশাক পরা কাউকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার কেউ বলেছেন কাছে যাওয়ার সাথে সাথে সেই অবয়বও যেন মিলিয়ে যাচ্ছে। আবার আরও কিছু কিছু দাবি আছে, যেমন রাতের বেলায় বন্ধ ঘরের ভেতর থেকে দরজা খোলার শব্দ, আসবাবপত্র সরানোর শব্দ কিংবা ফিসফিস আওয়াজ শোনা যায়। তবে অনেকে বলেছেন পুরনো কাঠের বাড়িতে তাপমাত্রার পরিবর্তনের কারণে
এই ধরনের শব্দ হওয়াটা অস্বাভাবিক নয়। বিশেষ করে পুরনো কাঠের দরজা, জানালা এবং মেঝে অনেক সময় নিজের থেকেই শব্দ তৈরি করতে পারে। এছাড়া ওই পুতুল বাড়ির রহস্যময় ভৌতিক কাহিনীর পেছনে সিনেমা এবং টেলিভিশনের প্রভাবও রয়েছে। বিভিন্ন চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান এবং বিভিন্ন কন্টেন্টের বড় ভূমিকা রয়েছে। তাই দর্শকের মনেও আস্তে আস্তে এই ধারণা এবং এটি ছড়িয়ে পড়তে থাকে। এই কিংবদন্তি ফলে আরও শক্তিশালী হয়। অনেক দর্শনার্থী সেখানে গিয়ে কোনো অস্বাভাবিক অভিজ্ঞতা যদিও পায়নি, আবার কিছু মানুষ অস্বস্তি, ভয় কিংবা অদ্ভুত অনুভূতির কথাও বলেছেন। এই ভয়ের পরিবেশে মানুষের শারীরিক প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ, যেমন হৃদস্পন্দন বেড়ে যাওয়া, চারপাশের শব্দ তীব্র মনে হওয়া, ছায়াকে মানুষ বলে ভুল করা, সাধারণ শব্দকে অস্বাভাবিক মনে হওয়া ইত্যাদি। এটির রহস্য আজও বেঁচে আছে, কেননা এখানে একসঙ্গে রয়েছে পুরনো কলকাতার ইতিহাস, ঔপনিবেশিক স্থাপত্য, বাবু সংস্কৃতির স্মৃতি, লোককথা, রহস্য এবং মানুষের অজানাকে জানা চিরন্তন কৌতূহল। এই সব কিছু মিলিয়েই পুতুল বাড়ি শুধুমাত্র একটি বাড়ি নয়, বরং কলকাতার জনপ্রিয় লোককাহিনীর একটি অংশেই পরিণত হয়েছে। আপনারা অবশ্যই জানাতে পারেন যে কখনো কি সেখানে গেছেন। এছাড়াও পশ্চিমবঙ্গের বা অন্য কোথাও কোনো ভৌতিক ঘটনার সাক্ষী হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভৌতিক গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।